হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। নীলাশের কোমল স্নিগ্ধ দৃষ্টিখানায় কেমন অবিশ্বাস্য অভিপ্রায় ধরা দিল, যেন শ্রাবণের করা প্রশ্নটা অযৌক্তিক হাস্যকর। আমি নীলাশা। নীলাশা স্বাভাবিকভাবেই জবাব দিল, তবে ঈশা উপলব্ধি করলো এই নীলাশের কণ্ঠে তাচ্ছিলতা, তাকে না জানার তাচ্ছিলতা। শ্রাবণ মনে করার চেষ্টা করলো, মস্তিষ্কে খানিক চাপ দিতে মনেও পড়ে গেল নীলাশার কথা, যার সাথে দুদিন আগে তার বিয়ে ঠিক করার কথা হয়েছিল। ও নীলাশা? জি, চিনতে পেরেছেন? আপনি এখানে ভালো আছেন? ভদ্রতা বজায় শুধালো শ্রাবণ। নীলাশা নত মতিষ্কে অদ্ভুত হাসলো। নীলাশার হাসিতে অপ্রস্তুত বোধ করলো শ্রাবণ। একবার ঈশার পানাতে তাকাতে চোখাচোখি হলো দুজনের। জি, ভালো আছি। আপনি? প্রশ্নটা করে নীলাশা ঈশার পানে তাকালো। ঈশাও তাকিয়েছিল নীলাশার দিকে। দুজনের দৃষ্টি একত্রেই একজন আরেকজনের প্রতি পড়তেই দুজন স্মিত হাসতে চেষ্টা করলো। টেবিলে 4টা কফি রেখে গেল ওয়েটার। ঈশা ভ্রুকুচকে কফিগুলোর দিকে তাকালে পাশ থেকে শ্রাবণ ওয়েটারকে ডেকে বলে উঠল, এক্সকিউজ মি, আমরা 3 জন। সামনে থেকে নীলাশা বলে উঠল। ঈশা এবার কফি রেখে নীলাশার দিকে সন্দিহানী দৃষ্টিতে তাকালো। এই মেয়ের মতিগতি ঠিক ধরতে পারছে না ও। একটু আগে নিজেই ওদের কফি খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, আর এখন কফি খেতে এসে একটা বেশি কফি অর্ডার দিল। করতে চাচ্ছে কি মেয়েটা? ওকে, আপনি যান। শ্রাবণ ওয়েটারকে পুনরায় যেতে বলে ঈশার কফিটা ওর দিকে এগিয়ে দিয়ে নিজের কফিটা নিয়ে নিল। নীলাশা আর চোখে তাদের দুজনকে নজরবন্দি করছে। আশেপাশে বেশ কোলাহল। নীলাশা ঈশার আর শ্রাবণের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো বার কয়েক। শ্রাবণ ওসবে আগ্রহ না দেখিয়ে নিজের মতো কথা বলতে উদ্যত হলো। সরি নীলাশা, আমার বাবার করা একটা ছোট্ট বোকামির জন্য আপনার লাইফে এত বাজে একটা ইমপ্যাক্ট এলো। ভাবলে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। শ্রাবণ অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, নীলাশা সেদিনই বুঝেছিল, এবং সেই সাথে তার এই বিশ্বাসটুকু হয়ে গেছিল যে ঈশানীকে শ্রাবণ ভয়ানক রকমের ভালোবাসে, ঠিক তার ইয়াসিরের মতো। তার ভাবতেই ভালো লাগে এই পৃথিবীতে শ্রাবণ এবং ইয়াসিরের মতো পাগল প্রেমিকগুলো আছে বলেই ভালোবাসার জিকির হয়, নয়তো কবেই বিলুপ্ত হয়ে যেত ভালোবাসার নামের ফ্যান্টাসির। না, আপনি ভুল ভাবছেন শ্রাবণ। আপনার সাথে আমার বিয়েটা ভেঙে আপনি আমার কোনো ক্ষতি করেননি, বরং উপকার করেছেন। শ্রাবণ কফিতে চুমুক বসাতে গিয়েও থেমে গেল নীলাশার কথা শুনে। ব্রজরা তার আপনা আপনি কুঁচকে এলো। মানে? আমি একজনকে ভালোবাসি। থমকালো ঈশা আর শ্রাবণ। দুজনে একসাথেই তাকালো নীলাশার পানে। পরক্ষণে আবার দুজনের মুখে চাওয়াচাই করে মুচকে হাসলো। ঈশার ভারী হৃদয় মুহূর্তেই শীতল হয়ে গেল, আর শ্রাবণ মাথায় অপরাধ বোধের যে বোঝাটা ছিল সবটাই ক্রমশ হালকা হলো। এক্সকিউজ মি, মে আই সিটেড? নীলাশার পেছন থেকে স্বচ্ছ গলায় ভেসে এলো কারো ডাক। নীলাশা ফট করে পেছনে মুড়ে তাকাতে দৃশ্যমান হলো নজর করা সৌন্দর্যের এক যুবককে। পরনের ফর্মাল ড্রেস আপ দেখে বোঝাই যাচ্ছে অফিসের জন্যই রেডি হয়ে বেরিয়েছে। মাঝপথে প্রেয়সীর ডাক পেয়ে হাজির হতে হলো। নীলাশার হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে তাদের আর বুঝতে অসুবিধা হলো না ইনি তার কথিত প্রেমিক পুরুষ। ইয়াসির লম্বা করে হাসলো। নীলাশার পাশের চেয়ারটা টেনে বসতে বসতে সেই হাসি আরও দীর্ঘ করে সম্মুখে তাকালো। ঈশা আর শ্রাবণকে এক নজর দেখে হাত বাড়ালো শ্রাবণের দিকে। ইয়াসির। শ্রাবণ? হাই, ইউ মাস্ট বি ইয়াসনি, রাইট? ইয়াসিরের প্রশ্নে স্মিত হেসে মাথা নাড়ালো। জি, ঈশানী। You guys looking like perfect couple, I swear. বস, আমি তো রীতিমতো অবাক বনে গেছিলাম। আমার সুন্দরী প্রেয়সীকে এই ফার্স্ট টাইম কেউ রিজেক্ট করলো, উইথআউট এনি হেজিটেশনে, সামথিং লাইক দ্যাট।
ক্যান ইউ ইমাজিন? এই মেয়েকে আমি রোজ কম করে হলেও 50 জনের কুনজরে ইপটিজিং থেকে সেভ করে রাখি, সেখানে আপনি বস। ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর লাক ইয়াসনি। গড়গড় করে বলেই যাচ্ছে ইয়াসির। নীলাশা মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ঈশা লজ্জা মিশ্রিত হাসলো। জবাবে শ্রাবণ বলল, এত সহজে হাত ছাড়বো বলে ভালোবাসিনি। সত্যি বলতে, যখন এই মেয়েটা চোখের সামনে থাকে তখন যেন বাকি দুনিয়া ভুলে যাই আমি। ও আমার উপনেত্র। যতক্ষণ ও চোখের সামনে থাকে ততক্ষণই আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। চারপাশ জুড়ে এক স্বচ্ছতা বিরাজ করতে থাকে। আর যেই না মাত্র ও চোখের আড়াল হয় অমনি যেন দুনিয়া ঝাপসা লাগে। বলে থামলো শ্রাবণ। ঈশার অক্ষিপট স্থির হয়ে গেল শ্রাবণের মন্ত্রমুগ্ধ বিশ্লেষণে। পাশ ফিরে মানুষটিকে এক পলক দেখার জন্য হৃদয়খানা আকুল হয়ে উঠল যেন। ক্ষণেই পাশ ফিরে তাকালো শ্রাবণের পানে। এক মুহূর্ত বিলম্ব সইল না অন্তরের অন্তঃস্থলে। শ্রাবণ বিমুগ্ধ নয়নে পূর্বেই চেয়েছিল ঈশার স্নিগ্ধ মুখে। ঈশা তাকাতে চোখের পলক ঝাপটালো সে। অসাধারণ ভাই, ভালোবাসার এত সুন্দর সংজ্ঞা শুনে মন ভরে উঠল। শ্রাবণ মৃদু হেসে মাথা দুলালো। অতঃপর টুকটাক কথায় কফি খেয়ে সময় ব্যয়ে ব্যস্ত হয়ে গেল সবাই। গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে নামিরা। আরব ড্রাইভ করতে করতে বারবার পেছনের সিটে তাকাচ্ছে আর চোখে। বাসা থেকে অনেক কাহিনী করে নামিরাকে বের করতে পারলেও আফিয়া বেগমের বাবার বাড়ি এসে মামলা ডিসমিস অর্থাৎ উল্টে পাল্টে গেল। শ্রাবণের মামাতো ভাই আশফি এবং মামাতো বোন রিদিমা, ওদের দুজনকে নিয়ে বের হতে গিয়ে বিপত্তিটা বাধে। রিদিমা এবার তানের সাথে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আশফি আরবের বয়সী, একই ক্লাস। রিদিমা ছোট থেকে আরবের উপর ভীষণ ক্রাশ। সে কথা ওর ফুপি অর্থাৎ আফিয়া বেগমও জানেন। জেনে কিছু বলেননি অবশ্য, বলেছিলেন বড় হও তারপর দেখা যাবে। এখন তো সে অনেক বড় হয়েছে, সুতরাং এখন ফুপি ঠিকই দেখবে। রিদিমা আর আশফিকে পেছনের সিটে বসতে বললে রিদিমা জেদ ধরে গলায় জানায় ও সামনের সিটে বসবে। এই কথা শুনে অবশ্য নামিরার মুড এতটাও বিগড়ে যায়নি যতটা বিগড়েছে এর পরের কাণ্ডটিতে। সামনের সিটে বসেও বাংলা সিনেমার নায়িকার মতো সিট বেল্টে না বেঁধে বারবার পড়ে যাচ্ছে, যা দেখে রীতিমতো বিরক্ত হয়ে উঠল নামিরা। অবশ্য আরব সেটা একদমই খেয়াল করেনি। এক পর্যায়ে আরবের চোখে পড়ল বিষয়টা। সে তৎক্ষণাৎ বলে উঠল, কি ব্যাপার ইদ্রিমা, সিট বেল্ট বাঁধছ না কেন? ও আরব ভাইয়া, আমি তো একদম ভুলেই গেছিলাম। এটা কি হলো? কি হলো? এটা তো বাঁধতে পারছি না আমি। প্লিজ হেল্প মি আরব ভাইয়া। আরব গাড়ি থামালো। সাদা মনে রিদিমার সিট বেল্টটা বেঁধে দিয়ে নিজের জায়গায় এসে বসতেই টেনে ধরল রিদিমা। ধন্যবাদ জানাতে ঝাঁপিয়ে পড়ল আরবের উপর। আহ্লাদে গদগদ হয়ে জড়িয়ে ধরল আরবকে। ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে গেল আরব। ওদিকে নামিরার রাগে অ্যাটম বোমে পরিণত হলো, যে কোনো সময় ঠুস করে ফেটে যেতে পারে। গাড়ি থামালো শমশের সাহেবের সব থেকে কাছের বন্ধু ইকবাল সাহেবের বাসার সামনে। আরব গাড়ির সিট বেল্ট খুলে বের হতে নিলেই পাশ থেকে পুনরায় হাত টেনে ধরল রিদিমা। অসহায় তার চাহনি। সিট বেল্টটা খুলে দাও প্লিজ। সিট বেল্ট খুলতেও পারো না তুমি? না। নামিরার মাথা গরম হয়ে উঠল পুনরায়। সে আরবের পানে তীব্র ক্ষোভ নিয়ে তাকাতেই মুখ ঘুরিয়ে উপরে তাকালো আরব। অর্থাৎ আজকের জন্য বেঁচে যাওয়ার অর্জি করলো উপরওয়ালার কাছে। আসিফ ব্রো, ক্যান ইউ হেল্প ইউর সিস্টার? ভয় ভয়ে গলায় ঢোক গেলে আশফিকে ডেকে উঠল আরব। ততক্ষণে নামিরা আর আশফি নেমে পড়েছে গাড়ি থেকে। আরবের ডাক পেয়ে আশফি এগিয়ে এলো, বলল, আরব রিদিমার থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো রকমের পগার পার হলো। নামিরা এপাশ হয়ে দাঁড়িয়েছে। আরব এসে দাঁড়ালো ওর পেছনে। কথা বলার দুঃসাহস করতে পারছে না। কে জানে কোন রিয়াকশন দুঃখ অপেক্ষা করছে তার কপালে। রেগে আছো? যান না যান, আপনার লুতুপুতু হিদ্দিমার গায়ে গিয়ে ঢলে পড়েন। আমার কাছে কি? হ্যাঁ, নামিরার চড়া গলায় আটকে উঠে বুক চেপে ধরল আরব। পরক্ষণেই বুকে থুথু দিয়ে অসহায় গলায় বলল, আমি কি করলাম বলো? ওই তো। একদম কথা বলবেন না আমার সাথে। হ্যাঁ, বলেই হনহনিয়ে চলে গেল নামিরা।
আরব ওর যাওয়ার পানে তাকিয়ে হাঁ করে দম ছাড়লো। পরক্ষণে আওড়ালো, এ তো পুরোই অ্যাটম বম হয়ে আছে। আজকে ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট এক্সামের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তানির। বাসা থেকে তাড়াহুড়া করে এসে কোনো মতে শেষ মুহূর্তে কাজটা সম্পূর্ণ করতে পারলো। তবে সেই কাজও শেষ হলো ঘন্টাখানেক হবে। আজকে আরবের সাথে ওরও আত্মীয়দের স্বজনদের বাসায় যাওয়ার কথা ছিল বিয়ের কার্ড দিতে, তবে এই কাজের জন্যই যেতে পারেনি। এখন মনে হচ্ছে এদিকে না আসে ওদিকে গেলে অনেক বেশি শান্তি লাগতো। এক তো মাথার উপর চড়া রোদ, আর দ্বিতীয় এই দুপুরবেলা একটা রিক্সা ওর চোখে পড়ছে না। মনে হচ্ছে আজ সমস্ত রিক্সাওয়ালারা এক হয়ে অবরোধ করেছে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে। বিরক্তিতে আবল তাবল চিন্তায় মাথা ভরে উঠেছে ওর। কাকে ফোন করবে এখন? বাবাই কাজে ব্যস্ত। আরব শ্রাবণ দুই ভাই বাইরে আছে নিজেদের কাজ নিয়ে। কেউ নেই যে ওকে এসে নিয়ে যাবে এখান থেকে। একটা কালো গাড়ি তানিকে পাশ কাটিয়ে যেতে তানি জোরে জোরে হাত নাড়াতে লাগলো, সঙ্গে সাহায্যের জন্য বারবার ডাকছেও। গাড়ির ড্রাইভার তানিকে লক্ষ্য করে পেছনের সিটে বসা মালিককে বলল, মেয়েটা গাড়ি থামাতে বলছে ছোট সাহেব, মনে হচ্ছে বিপদে পড়েছে কোনো। গাড়ির মালিক স্বচ্ছ কাঁচ থেকে বাইরে দৃষ্টিপাত করলো। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে অকারণে তার সমান্তরাল ভ্রুযুগল বক্ররেখায় কুঁচকে গেল। ড্রাইভার গাড়ি থামালো। গাড়িটাকে থামতে দেখে এক প্রকার দৌড়ে এলো তানি। ড্রাইভার গাড়ির কাঁচ নামালে তানির অসহায় গলার সুর শোনা গেল। কি হয়েছে মামুনি, কোথায় যাবে তুমি? ড্রাইভারের অমায়িক ব্যবহারে মুগ্ধ হলো তানি। ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ছোট সাহেব উঠে আসুনি মামুনি, আমি তোমাকে নামিয়ে দেব। তানি দৌড়ে গেল ও পাশে। গাড়ির দরজা খুলে চট জ্বলতে উঠে পড়লো কোনোরূপ সংকোচ ছাড়া, যেন এটা ওদেরই গাড়ি। পেছনের সিটে গাড়ির মালিকের পাশে বসলেও কোনো সংকোচ দেখা গেল না ওর মাঝে। উঠে বসে গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভারকে বলল। তানি আপন মনে গুনগুন করতে করতে ব্যাগ থেকে ফোন বের করলো। শূন্য দৃষ্টি ভাসিয়ে এয়ারপোর্টের হদিস চালানো আন্দাজে। গান শুনতে শুনতে বাড়ি যাবে। ঠিক তখন পাশ থেকে একটা ক্ষোভ মিশ্রিত গলা শুনতে পেল তানি। তড়িঘড়ি করে পাশ ফিরে তাকাতে আঁতকে উঠল লোকটাকে দেখে। ভয় জড়ানো গলায় বলল, বাড়ি ফিরে বেশ ক্লান্ত হয়ে পড়েছে ঈশা। শরীরের অবস্থা আজ একটু বেশি খারাপ বলে মনে হচ্ছে। নিজের রুমে যেতেও বেশ বেগ পেতে হলো ওকে। কোনো মতে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল। শ্রাবণের কল। উফ, এক ঘরে থেকে কেউ কল দেয়। হ্যাঁ বলো। আমার রুমে আয়। এখন আবার? কি হয়েছে? গলাটা এমন লাগছে কেন? জানি না, মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব জ্বলে যাচ্ছে। শ্রাবণের কলটা কেটে গেল। ঈশা আর তাকাতে পারল না ফোনের স্ক্রিনে। ফোনটা হাত থেকে ফেলে দু হাতে পেট চেপে ধরলো। অবস্থা বেগতিক। ক্রমেই পেটে ভয়ানক ব্যথার উপক্রম বাড়ছে। ঈশা? দৌড়ে এলো শ্রাবণ। ঈশা তখন তাকানোর অবস্থায় নেই, পেট চেপে ভাঁজ হয়ে রইল। কি হলো হঠাৎ? আমার পেট। তীব্র ব্যথায় যেন নড়তে পারছে না ঈশা। গোঙাতে লাগলো। শ্রাবণ আতঙ্কিত হয়ে বারবার তাকাতে লাগলো ওর পানে। হঠাৎ এমন হওয়ার তো কথা নয়। ডাক্তার বলেছিলেন অবস্থার উন্নতি ঘটবে আস্তে আস্তে। তবে এখনো কেন এমন ব্যথা বা জ্বালা ভাব আসবে কিছুই বুঝতে পারছে না শ্রাবণ। ঈশা গোঙাতে গোঙাতে হঠাৎ চিৎকার করতে লাগলো। ব্যথা আর জ্বালা ভাবটা মাত্রাতিরিক্ত হচ্ছে। চিৎকার করতে করতে খামছে ধরছে পেট। নিচ থেকে এক গাদা মানুষ দোতলায় ছুটে এলো ঈশার চিৎকার শুনে। আফিয়া বেগম, মরিয়ম বিবি, নূপুর বেগম সব হন্য হয়ে ছুটে এলেন ঈশার ঘরে। ঈশাকে এইভাবে ছটফট করতে দেখে সবার মাঝে বিরাজ করলো আতঙ্ক। শ্রাবণ আর কোনো রিস্ক নিতে চাইল না। পাজা কোলে তুলে নিল ঈশাকে। অতঃপর দ্রুত ছুটল হসপিটালে।